আমি আমার 5 মাসের প্রেগন্যান্ট স্ত্রী আলিশার শাড়ি ধুয়ে ছাদে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। আমার বোন ছায়া এসে চেঁচিয়ে উঠল, বাচ্চা কি শুধু তোর বউয়ের একার হচ্ছে নাকি দুনিয়ায় আর কারো হয় না? কি এমন নবাবের মেয়ে যে তোর বউ বরকে দিয়ে কাপড় ধোয়াতে হচ্ছে? আমি আপাকে বললাম, নবাবের মেয়ে তো তুইও না, তাও তো ভাইয়া তোর জন্য 2টা কাজের মেয়ে রেখেছে। আমার যখন সে সামর্থ্য নাই আমি করছি। যা যা কর বউয়ের কাজ, বউকে বক্সে তুলে রাখো। আমি আবার হেসে বললাম, পারলে তো রাখতাম, যেমন করে তোকে রেখেছিল মা। মা তো নেই, আর ওর মাও নেই, তাহলে কে রাখবে বল? তোরও সেই সময় নেই। আমি কি তোর বউকে কোনো অপূর্ণ রাখছি? সব তো দিচ্ছি। তাইলে আপু ওর জন্য থাই স্যুপটা বানিয়ে দে না, আমি যাওয়ার আগে খাইয়ে দিয়ে যাই। আমার কথায় আপু রেগে স্যুপের প্যাকেট নিয়ে ওর কাজের মেয়েকে দিয়ে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বন্ধ করার আগে বলল, আমরা যেন মা হইনি, এমন বেড রেস্ট আমাদের তো কোনো ডাক্তারের দেয়নি। আমি স্বামী, আমার মা বাবা নেই, আমার স্ত্রী আলিশার ও মা নেই। বাবা আছে, তাও অনেক অসুস্থ। আমি বোনের সাথে থাকি, যেহেতু আমি সারাদিন বাইরে থাকি তাই বোনের কাছে রাখলাম। আলিশার প্লাসেন্টা নিচের দিকে থাকার কারণে ওকে বেড রেস্ট দেওয়া হয়েছে। কোনো ভারী কাজ করতে মানা করছে। এক একজনের শরীর তো এক এক রকম, কেউ খুব দুর্বল হয়, কেউ খেতে পারে না, কারো বেশি কারো কম। কিন্তু যে মেয়েরা এইসব ফিল করে যায়, তারাই যেন আরেকজনের ব্যাপারে এইসব বুঝতে চায় না। আমি রুমে যেতে আলিশা বলে উঠল, বোনের সামনে আমাকে ছোট বানিয়ে নিজের মহান সাধ্য আমি কিছু করতে পারি না। আমি খারাপ বউ এইটা বলছো? এইটা প্রমাণ করতে চাইছো? বলতে বলতে কান্না শুরু করে দিল আলিশা। আমি চুপ করে তাকিয়ে রইলাম। আমি চুপ করে আছি দেখে আলিশা আবার বলল, তুমি আমার জন্য আপুর সাথে ঝগড়া করে এলে, আর আমি তোমাকে কথা শোনাচ্ছি। আমি খুব খারাপ তাই না? এই বলে আবার কান্না করতে লাগলো। আমি জিভ বের করে ওকে এক ভ্যাংচির মতো দিতে ও আবার হেসে উঠল। ডিম সেদ্ধ রেখে গিয়েছি, খেয়েছো? আলিশা মুখ চেপে ধরে বাচ্চাদের মতো বলল। আলিশা না না না, আমি ওকে চেপে ধরে খাওয়াতে লাগলাম। এই সময় মেয়েদের খুব মুড সুইং হয়, এই হাসে আর এই কাঁদে। কেন কাঁদছে নিজেও জানে না। অনেক দিন ধরে নিজেকে বন্ধী রাখা বা হরমোন চেঞ্জের কারণে মেয়েদের মনে হয় তারা কিছু না এখন আর, তাদের সব যত্ন বেবির জন্য। কিন্তু এদের এই ব্যাপারগুলো নিয়ে আপনি মন খারাপ করলে বা কথা শোনালে বা তাকে সামলাতে বললে কোনো কাজ হবে না, উল্টো সে আরো ভেঙে যাবে। এইগুলো তো ঠিক হয়ে যাবে, কিন্তু যেই কষ্টটা আপনি এখন দেবেন তা সারা জীবন দাগ কেটে থাকবে। আমি অফিসে যাওয়ার আগে ওর ওষুধ আর সব কিছু গুছিয়ে দিয়ে অফিসে গেলাম। সন্ধ্যায় যখন ফিরলাম দেখলাম ও ঘুমাচ্ছে। আমি ওকে জাগালাম না, কারণ আমি যখন রাতে আরামে ঘুমাই সে 10 থেকে 12 বার উঠে উঠে ওয়াশরুমে যায়। যে মেয়ে রাতে ঘুমালে কোন দিকে রাত যাচ্ছে খবর থাকতো না, সে মেয়ে এখন 1 ঘন্টাও টানা ঘুমাতে পারে না। আমি চা বানিয়ে এনে বসলাম। আপু এসে বলল, এই অবেলায় ঘুমাচ্ছে কেন? ডেকে দেয় না? ওর ঘুম যখন আসে সে ঘুমাক না, রাতে তো ঘুমাতে পারে না, তাই বলে ভর সন্ধ্যায় ঘুমাবে। বাচ্চার জন্য ভালো না। তুই ইকোনমিকে মাস্টার্স করেও এখনো এইসব মানিস? ওর সুবিধা মতো ও যত ঘুমাবে বেবিও রেস্ট পাবে। এমন না যে ও সারাদিন ঘুমাচ্ছে। আমরা তো মানছি, মানলে তো দোষের কিছু না। আমরা মানছি, আমাদের তো কোনো ক্ষতি হয় নাই। আমাদের কথায় আলিশা উঠে গেল। আমার চোখ লেগে এসেছিল। রাতে ঘুম হয় না তো? আমি ওর দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বললাম, ঠিক আছে, খাও। আলিশা উঠে বসতেই আপু বলল, যে জন্য এসেছিলাম
কাল আমার জায়ের ভাইয়ের বিয়ে, অফিস থেকে তাড়াতাড়ি আসিস। আমি মাথা নেড়ে সাই দিলাম। আরিশা খুব খুশি হলো। তারপর ও রান্নাঘরে রান্না করতে চলে গেল। পরের দিন আমি অফিস থেকে ফিরে দেখি আরিশা অনেকগুলো শাড়ি নামিয়ে রেখেছে। কোনটা পরবে না কোনটা পরবে, অনেকগুলো সেট আর চুড়ি। তার মধ্যে লাল রং এর একটা শাড়ি নিল, আমাকে দেখালো। আমি সাই দিতেই ও সেটা পরে নিল। আমি জানি ওর প্রিয় রং লাল। তারপর ও রেডি হয়ে নিল। আপু ডাক দিল, কি রে, রেডি তুই? হ্যাঁ, আমরা রেডি, আসছি। আরিশা চুড়ি পরবে শুধু। আপু তাড়াতাড়ি রুমে ঢুকে বলল, আমরা মানে আরিশা রেডি হচ্ছে কেন? কেন ও যাবে না এই অবস্থায়? আমি হেসে বললাম, কি অবস্থায়? এই অসুস্থ অবস্থায় ও বিয়েতে যাবে এত মানুষের সামনে? প্রেগন্যান্সি কি অসুস্থতা নাকি? ওর ভারী কাজ করা বারণ, বেড়াতে যাওয়া না। আরিশা কান্না কান্না চোখে তাকিয়ে আছে। চুড়ি খুলে রেখে দিল। মা নেই বলে কি বড়দের কোনো নিয়ম মানবে না, মানুষের চোখে পড়বে, ভালো না। তারপর লাল শাড়ি পরেছে। তোমাকে না আমি বলেছি এই সময় লাল রং এর কিছু পরতে নেই, বাচ্চার ক্ষতি হয়। আমাদের শেখানো হয়েছে। আরিশা শাড়ি খুলতে আরম্ভ করলো। আমি বললাম, শাড়ি খুলিও না তুমি। আর আপু মানুষের চোখে পড়বে মানে? আমাদের অফিসে 3 জন মহিলা আসে প্রেগন্যান্ট। রোজ এত মানুষের সাথে তাদের দেখা হয়, তাদের তো কিছু হয় না। দুজনের লাস্ট মাসে সুস্থ স্বাভাবিক বেবি হলো। কই কি হলো? আর কাপড়ের সাথে বেবির ক্ষতির কোনো কানেকশন নেই, বরং আরিশা ওর পছন্দ মতো কাপড় পরতে পারলে ওর মনও ভালো থাকবে, বাচ্চার মনও ভালো থাকবে। আর ও যে ডাক্তারের কাছে যায়, সব মেয়ে যায়, তখন ওখানে এত মানুষে দেখে তখন তো কিছু হয় না। কবে যে ছাড়বি আপু এইসব? আমরা তো বেবি হওয়ার আগে আর পরে 2 বছর এইসব অনুষ্ঠানের মুখ দেখি নাই। তোদের না যত ইচ্ছে তুই দেখিস নাই, কিন্তু তোর কি ইচ্ছে হতো না? হতো কিনা বল? হতো, কিন্তু আমরা বাচ্চার কথা ভেবে স্যাক্রিফাইস করছি। একটাই তো বছর, কিন্তু তাও তো তোর ইচ্ছে হতো, তুই পারিস নি বলে কি সেও পারবে না? এইটাকে স্যাক্রিফাইসের নাম দিয়ে আর কতকাল মেয়েদের ইচ্ছেগুলো দমিয়ে রাখবি বলতো? থাক, এত কথা বলার দরকার নাই। আমি যাব না। দরকার আছে। কত শখ করে সারাদিন খুশি মনে সেজেছ তুমি, খুলবা না কিছু? চলো আমরা বের হই। আপু তুই যা বিয়েতে, আমি যাব না। আমি ওকে নিয়ে অন্য কোথাও ঘুরে আসি। আমি তো তোদের ভালোর জন্যই বলেছি। জানি আপু, তবে ল্যান্ডফোনের ভালো কল কথা শোনা যেত বলে কি? তুই এখন স্মার্টফোন ইউজ করিস না। চলার পদ্ধতি যেমন চেঞ্জ হচ্ছে, চিন্তাও চেঞ্জ করতে হবে। এই বলে আমি আরিশাকে নিয়ে বের হয়ে গেলাম। ওর চোখে মুখে যে হাসি ফুটে উঠেছে, আমার মনে হলো ওর ভেতরে আমার সন্তানও হাসছে। প্রেগন্যান্সি দারুণ একটা জার্নি মেয়েদের জন্য। তাদের চেনা জানা পুরো জীবন উলটপালট হয়ে যায়। তাদের শরীর, তাদের চিন্তা ভাবনা, সব। হাজারো সমস্যা, ঘুমাতে না পারা, মুড সুইং। এই স্ত্রী বিরক্ত না হয়ে তাদের বোঝার চেষ্টা করুন যে মেয়েটা তার পুরো শরীর বাজি রেখে আপনার সন্তান আনছে এই পৃথিবীতে, সবটা উজাড় করে এত কষ্ট সহ্য করে সে মা হয়ে উঠছে। আর আপনি যদি তাদের সামান্য ইচ্ছে পূরণ করতে না পারেন, যত্ন নিতে না পারেন, মুড সুইং সহ্য করতে না পারেন, তাহলে আপনি বাবা হচ্ছেন কিভাবে? শুধু নাম দিলে কি বাবা হওয়া যায়? বাবা হওয়াও একটা প্রক্রিয়া। প্রেগন্যান্সি দুজনেরই মা বাবা হওয়ার সমান প্রক্রিয়া, সমান জানেন।